নমস্কার বন্ধুরা, বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। আমরা যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের যে জিকে সেট নিয়ে আলোচনা করছি তার আজ সেট নাম্বার 3। এই যে সেটগুলো নিয়ে আমরা জিকে সেটগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলোই খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই জিকে সেটগুলোর সমস্ত সেটগুলোই প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো এবং দরকার পড়লে নোট করো। 1 নম্বর প্রশ্নে আমাদের আছে, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে রাঁচি, অপশন বি আছে খড়গপুর, অপশন সি আছে দিসপুর, নাকি অপশন ডি কলকাতা। কোনটি সঠিক উত্তর? তো আমরা জানি পূর্ব রেলের 4টি বিভাগ বা ডিভিশন রয়েছে। পূর্ব রেলের 4টি বিভাগ বা ডিভিশন রয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, এক হচ্ছে হাওড়া ডিভিশন, 2 হচ্ছে মালদা ডিভিশন, 3 নম্বর হচ্ছে শিয়ালদা ডিভিশন এবং 4 নম্বর হচ্ছে আসানসোল ডিভিশন। পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমাদের পূর্ব রেলের বা ইস্টার্ন রেলওয়ের 4টি ডিভিশন বা 4টি ডিভিশন রয়েছে। সেগুলো কি কি? প্রথম হচ্ছে হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, শিয়ালদা ডিভিশন ও আসানসোল ডিভিশন। তাই পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত কলকাতাতে। পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত কলকাতার ফেয়ারলি প্লেসে। কলকাতার ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত। তাহলে আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে চিল্কা লেক হলো একটি কি প্রকারের হ্রদ? চিল্কা হ্রদ একটি কি প্রকারের হ্রদ? অপশন এ আছে লবণাক্ত জলের হ্রদ, অপশন বি আছে স্বাদু জলের হ্রদ, অপশন সি আছে বর্ষাকালে এটি স্বাদু জলের হ্রদ, নাকি অপশন ডি গ্রীষ্মকালে এটি লবণাক্ত জলের হ্রদ। চিল্কা লেক হলো একটি লবণাক্ত হ্রদ। চিল্কা লেক হচ্ছে একটি কি? চিল্কা লেক হলো একটি লবণাক্ত জলের হ্রদ। এটি এশিয়ার বৃহত্তম হ্রদ। এটি এশিয়ার বৃহত্তম নোনা জলের লেগুন অর্থাৎ উপহ্রদ। এটি এশিয়ার বৃহত্তম নোনা জলের লেগুন অর্থাৎ উপহ্রদ এবং এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তাহলে এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তাহলে এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লবণাক্ত জলের হ্রদ। তারপরের প্রশ্ন আছে 3 নম্বর প্রশ্নতে আমরা কি দেখতে পাচ্ছি না, ভারতের কোন রাজ্যে ম্যাঙ্গানিজ আকরিকের সর্বোচ্চ উৎপাদন এবং সর্বোচ্চ ভান্ডার অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশাতে ভারতের সবচেয়ে বড় ভান্ডার, ম্যাঙ্গানিজের সবচেয়ে বড় ভান্ডার অবস্থিত উড়িষ্যা রাজ্যে। তারপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নতে কি দেখতে পাচ্ছি আমরা, ডোগরা একটি উপজাতি। এই ডোগরারা বসবাস করে প্রধানত কোন অঞ্চলে? অপশন এ আছে পাঞ্জাব সমভূমির দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চল, অপশন বি আছে কাশ্মীর উপত্যকা, নাকি অপশন সি আছে উত্তর কাশ্মীর সমভূমি, নাকি অপশন ডি পুনচ। তাহলে এর সঠিক উত্তর কি হবে? না, এর সঠিক উত্তর হবে অপশন এ পাঞ্জাব সমভূমির দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চল। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। না, ডোগরা সম্বন্ধে আমরা কি জানি না, ডোগরা একটি জনজাতি। ডোগরা একটি কি জনজাতি যা ইন্দো আর্য নৃগোষ্ঠীভুক্ত মানুষ। এই জনজাতির মানুষেরা দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চল থেকে
ভারতের পাঞ্জাব সমভূমি ও পাকিস্তানের অঞ্চলগুলিতে বসবাস করে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কি পেয়ে গেলাম? ডোগরারা বসবাস করে প্রধানত অপশন এ পাঞ্জাব সমভূমির দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চলে। 5 নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? অর্থাৎ পশ্চিমবঙ্গ ও আসামের সীমানা বরাবর কোন নদীটি আছে? অপশন এ আছে রায়ডাক, অপশন বি আছে সুঙ্কস, অপশন সি আছে কালজানি, নাকি অপশন ডি চেল? কোনটি সঠিক উত্তর হবে? এই প্রশ্নটির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুঙ্কস বা সংকোচ। সুঙ্কস বা সংকোচ নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে। এই সংকোচ নদীটি আবার ভুটানে মোচু নামে পরিচিত। মোচু। এই সংকোচ নদীটি ভুটানে মোচু নামে পরিচিত এবং আসামের সমভূমিতে এই নদীটি গঙ্গাধর নামে পরিচিত। তাহলে সংকোচ নদীটি ভুটানে মোচু এবং আসামে গঙ্গাধর নামে পরিচিত। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি সুঙ্কস বা সংকোচ নদী। তারপরে 6 নম্বর প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি? 6 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয় যদি কোন শর্তটি সঠিক? অপশন এ শর্ত কি আছে? কন্যাটি শারীরিক প্রতিবন্ধী হয়। অপশন বি আছে কন্যাটি জেজে হোমের বাসিন্দা হয়। অপশন সি আছে কন্যাটি তার বাবা মা দুজনকে হারিয়ে থাকে, অথবা অপশন ডি আছে কি উপরের সবকটি। অপশন ডি বলছে উপরের সবকটি। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয় যদি এই অপশনগুলোর মধ্যে কোনটি? এরকম ধরনের পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের যে কোনো প্রশ্ন পরীক্ষায় যে কোনো সময় আসতেই পারে, তাই এই পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পের প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ব। নাকি কন্যাশ্রী প্রকল্পের এই প্রশ্নটির জন্য সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওপরে সবকটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 14 আগস্ট 2013 সালের আগস্ট মাসে 2013 সালের আগস্ট মাসে কন্যাশ্রী প্রকল্প প্রথম শুরু হয়। 2013 সালের আগস্ট মাসে কন্যাশ্রী প্রকল্প প্রথম শুরু হয়, তাই ওই দিনটিকে কন্যাশ্রী দিবস হিসাবেও পালন করা হয়ে থাকে। কোন দিনটি? না 14 আগস্ট। আগস্টের 14 তারিখ 14th অগাস্ট দিনটিকে কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 14th অগাস্ট দিন থেকে এটিকে আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কন্যাশ্রী দিবস কোন দিনটিকে বলা হয়ে থাকে? না 14 অগাস্ট। 14 অগাস্টকে বলা হয় কন্যাশ্রী দিবস। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি ছিল? আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা। আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা ছিল এই কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য। তারপরের প্রশ্ন কি আছে দেখে নি। তারপরের প্রশ্ন 7 নম্বর প্রশ্নে আছে আবার একটি দেখো পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের প্রশ্ন। এই তাই বলছি পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের যে কোনো প্রশ্ন তোমাদের খুব মনে রাখা উচিত বা মনে রাখার দরকার। প্রশ্নটি কি আছে? পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পে এর একজন উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেয়ে থাকেন বা পেতে পারেন? অপশন এ আছে 50,000 টাকা, অপশন বি আছে 1 লাখ টাকা, অপশন সি আছে 2 লাখ টাকা, নাকি অপশন ডি 5 লাখ টাকা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি আছে 1 লাখ টাকা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের একজন উপভোক্তা সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি পেয়ে থাকেন।
সালের আগস্ট মাসে 2014 সালের আগস্ট মাসে এই গতিধারা প্রকল্পের প্রথম সূচনা হয়। রাজ্যের বেকার যুবক যুবতীরা যে কোনো বাণিজ্যিক গাড়ি বা কমার্শিয়াল কার কেনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার 30% বা সর্বাধিক 1,00,000 টাকা পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকেন। সর্বাধিক 30% বা সর্বাধিক 1,00,000 টাকা পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকেন। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো অপশন এ আছে বাঁকুড়া, অপশন বি আছে পশ্চিম বর্ধমান, অপশন সি আছে বীরভূম, নাকি অপশন ডি পুরুলিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পুরুলিয়া। পুরুলিয়া জেলা হলো পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা। তারপরে প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি আছে? 9 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অপশন এ আছে হ্যারো ডোমার মডেল, অপশন বি আছে সোলৌ মডেল, নাকি অপশন সি আছে মহলানবিস মডেল, নাকি অপশন ডি মহাত্মা গান্ধীর দৃষ্টির দ্বারা। কোনটি সঠিক উত্তর হবে? না বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মহলানবিস মডেলের দ্বারা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভিত্তি তৈরি হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি 1956 থেকে 1961 সাল পর্যন্ত চলেছিল। 1956 সাল থেকে 1961 সাল পর্যন্ত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি চলেছিল এবং এতে নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহেরু। এতে নেতৃত্ব দিয়েছিলেন কে? এই 1956 থেকে 1961 সাল চলার পর্যন্ত চলা যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, যেটি মহলানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এতে নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহেরু। চলো পরের প্রশ্নটি দেখে নিই। চলো বন্ধুরা পরের প্রশ্নটি কি আছে? ভারতে 10 নম্বর প্রশ্নে কি বলছে না, ভারতে অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয় কবে? অপশন এ আছে 1989 সালে, অপশন বি আছে 1990 সালে, অপশন সি আছে 1991 সালে, নাকি অপশন ডি 1992 সালে। কোনটি সঠিক উত্তর হবে? না 1991 সালে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি। 1991 সালে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 1991 সালে ভারতের অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয়। 1991 সালে যখন একটি অর্থ ভারসাম্যের সংকট দেশে তৈরি হয়েছিল, তখন 1991 সালে ভারতে অর্থনৈতিক সংস্কারে প্রবর্তিত হয়েছিল। নরসিমা রাও, যিনি ছিলেন ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে পরিচিত, যিনি পিভি নরসিমা রাওকে বলা হয় ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক বলা হয় পিভি নরসিমা রাও। তিনি কে ছিলেন? তিনি 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন, নবম প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন, নাইন্থ প্রাইম মিনিস্টার হিসাবে পিভি নরসিমা রাও 1991 থেকে 1996 সাল পর্যন্ত নবম প্রধানমন্ত্রী হিসাবে ভারতের নবম প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন এবং তাকে বলা হয় ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক। তারপরে প্রশ্নতে কি আছে? 11 নম্বর প্রশ্নতে আমাদের আছে বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় কোন সংস্থার দ্বারা? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, দেখে নাও। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় কোন সংস্থার দ্বারা? অপশন এ আছে ইউএনও, অপশন বি আছে এডিবি, অপশন সি আছে ওয়ার্ল্ড ব্যাংক, নাকি অপশন ডি হয়ে যাবে আমাদের WTO। আমরা কি জানি ইউএনওর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন।
এডিবি, এডিবির ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডিভি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং ডাব্লিউটিও, ডাব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয়, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ওয়ার্ল্ড ব্যাংক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্নটি দেখে নিই, তারপরের প্রশ্নটি আছে কত সালে প্রথমবার, 12 নম্বর প্রশ্নে আমাদের জানতে চেয়েছে যে কত সালে প্রথম মানব উন্নয়ন সূচকের প্রবর্তন করা হয়েছিল, কত সালে প্রথম মানব উন্নয়ন সূচকের প্রবর্তন করা হয়েছিল। মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ এইচডিআই অর্থাৎ মানব উন্নয়ন সূচক। এটি হলো কি, এটি হলো এমন একটি সূচক, এটি হলো এমন একটি সূচক বা স্কেল যার দ্বারা কোনো একটি দেশের নাগরিক কতটা ভালো জীবনযাপন করে এবং সেই দেশ কতটা উন্নত বোঝায়। এখানে মোট 189টি দেশ, এখানে মোট 189টি দেশ ও অঞ্চল নিয়ে তৈরি করা হয়েছে এই মানব উন্নয়ন সূচক। এই প্রথম স্থানে রয়েছে কি 189টি দেশ ও অঞ্চল নিয়ে তৈরি করা এই মানব উন্নয়ন সূচকের প্রথম স্থানে রয়েছে নরওয়ে, প্রথম স্থানে রয়েছে নরওয়ে, প্রথম স্থানে রয়েছে নরওয়ে, যেখানে ভারতের অর্থাৎ ইন্ডিয়ার স্থান 130তম অর্থাৎ 130তম স্থান রয়েছে এই মানব উন্নয়ন সূচকে, ভারতের স্থান 130তম। এটি 1990 সালে পাকিস্তান অর্থনীতিবিদ মাহবুব উল হক দ্বারা বিকশিত হয়েছিল, মাহবুব উল হক দ্বারা বিকশিত হয়েছিল। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1990 সালে, 1990 সাল হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ মানব উন্নয়ন সূচক প্রথম প্রবর্তন হয়েছিল 1990 সালে পাকিস্তান অর্থনীতিবিদ মাহবুব উল হক দ্বারা। 13 নম্বর প্রশ্ন চলে যাই আমরা সরাসরি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, 13 নম্বর প্রশ্ন বলছে গবেষকরা সাম্প্রতিক কালে মহাবালেশ্বরের গুহার বাদুড়ের শরীরে নিচের কোন ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কার করেন। অপশন এ আছে নিপা ভাইরাস, অপশন বি আছে ইবোলা ভাইরাস, অপশন সি কোভিড-19 নাকি অপশন ডি জিকা ভাইরাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নিপা ভাইরাস, অপশন এ হয়ে যাবে আমাদের নিপা ভাইরাস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই নিপা ভাইরাস এমন একটি বাদুড়বাহিত জুনেটিক ভাইরাস যা মানুষ ও অন্যান্য প্রাণীদের মধ্যে সংক্রমণ ঘটায়। এই নিপা ভাইরাস বাদুড়বাহিত একটি ভাইরাস, জুনেটিক ভাইরাস, বাদুড়বাহিত একটি জুনেটিক ভাইরাস যা মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে সংক্রমণ ঘটায়। WHO এর মতে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর মতে কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম কি। WHO এর মতে কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম কি। প্রশ্নটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এ আছে SARS CoV-2 নাকি অপশন বি আছে কোভিড-19 নাকি অপশন সি আছে nCoV-19 নাকি ডি আছে করোনা ভাইরাস। তো বন্ধুরা এই অফিসিয়াল WHO এর মধ্যে কোভিড-19 রোগের জন্য যে ভাইরাসটি আছে এই অফিসিয়াল নাম হচ্ছে SARS CoV-2,
SARS-CoV-2 এটি হচ্ছে অফিসিয়াল নাম। কোভিড-19 হচ্ছে রোগের নাম এবং করোনা ভাইরাস এটি আনঅফিসিয়াল নাম। কোভিড-19 হচ্ছে রোগটির নাম এবং করোনা ভাইরাস হচ্ছে আনঅফিসিয়াল নাম, কিন্তু অফিসিয়াল নাম হচ্ছে SARS-CoV-2। এটি হচ্ছে WHO এর দেওয়া অফিসিয়াল নাম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তারপরে প্রশ্নটি দেখি। তারপরে প্রশ্নটি আছে 15 নম্বর প্রশ্নতে আমরা জানতে চেয়েছে উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে কোথা থেকে। উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে কোথা থেকে? অপশন এ আছে বায়ুমণ্ডল থেকে, অপশন বি আছে ক্লোরোফিল থেকে, অপশন সি আছে মৃত্তিকা থেকে, নাকি অপশন ডি আলোক থেকে। বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মৃত্তিকা থেকে। মৃত্তিকা হয়ে যাবে আমাদের অপশন সি সঠিক উত্তর। তারপরে প্রশ্নটি দেখি। তারপরে প্রশ্নটি 16 নম্বর প্রশ্নে জানতে চাইছে পানীয় জলে অতিরিক্ত ফ্লুওরিড ঘটায় কে? ফ্লুওরিড ঘটার ফলে কি হয়? পানীয় জলে অতিরিক্ত ফ্লুওরিড ঘটার ফলে কোন রোগ হয়? অপশন এ আছে ফুসফুস রোগ, অপশন বি আছে অন্ত্রের সংক্রমণ, অপশন সি আছে ফ্লুরোসিস রোগ, নাকি অপশন ডি আছে রিকেট রোগ। আমরা জানি বন্ধুরা যে রিকেট রোগ হয় ভিটামিন ডি এর কমের জন্য রিকেট রোগ হয়, এবং বেশি অতিরিক্ত মাত্রায় পানীয় জলে ফ্লুওরিড থাকার ফলে রোগ হয় ফ্লুরোসিস। অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ফ্লুরোসিস। 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কি জানতে চাইছে নিম্নলিখিত কোনটি বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত নয়? কোনটি বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত নয়? অপশন এ আছে স্মোগ, অপশন বি আছে এমএমডি, অপশন সি আছে ডিও, নাকি অপশন ডি হবে ওআইসি। বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ওআইসি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরে আছে 18 নম্বর প্রশ্নতে কি আছে CO2 এর গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কত? CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কত? অপশন এ আছে 1, অপশন বি 2, অপশন 3 4, অপশন সি আছে 3, নাকি অপশন ডি হচ্ছে 4। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন। বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1। কার্বন ডাইঅক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল 1। তারপর 19 নম্বর প্রশ্নে কি আছে সরাসরি আমরা চলে যাব 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্নে কি আছে জু কনজারভেশন ডাটা রক্ষিত করে কে? কোন সংস্থা জু কনজারভেশন ডাটা রক্ষিত করে? অপশন এ আছে ICBN, অপশন বি আছে ICZN, অপশন সি আছে WZCS, অপশন ডি আছে ICTV। বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ICZN। ICZN হয়ে যাবে এর সঠিক উত্তর। ICZN বলা হয় ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার জু কনজারভেশন ডেটা রক্ষিত করে। তারপরে 20 নম্বর প্রশ্নে কি আছে 20 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ভারতে সূচিত হয় কোন সাল থেকে? ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ভারতে সূচিত হয় কোন সাল থেকে? অপশন এ আছে 1953 সাল থেকে, অপশন বি আছে 1963 সাল থেকে, অপশন সি আছে 1973 সাল থেকে, নাকি অপশন ডি 1983 সাল থেকে। বন্ধুরা আমরা জানি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প সূচিত হয় 1973 সাল থেকে। 1973 সাল থেকে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প সূচিত হয়। এক সিংহ বিশিষ্ট গন্ডারের যে সংরক্ষণ প্রকল্প সেটি 2005 সালে শুরু হয়েছে।
1973 সালে শুরু হয়েছে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। বন্ধুরা আমরা এই আজকে 3 নম্বর সেটের সেট নাম্বার 3-এর সেট নাম্বার যে 3 আছে সে তার 20টি প্রশ্ন নিয়ে সম্ভাব্য 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো বা আমাদের যে জিকে সেটের যে প্রশ্নগুলো চলছে সেগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। বন্ধুরা তোমরা এগুলো এই সেটগুলো একটা মিস করবে না এবং এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এই প্রশ্নগুলো আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে, বিশেষ করে তোমাদের এই ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের পরীক্ষায় আসতেই পারে। তাহলে বন্ধুরা এই সেট নাম্বার 3-এর যে 20টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম, এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু এই প্রশ্নগুলো নয়, আমরা যে জিকে সেটের যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো সবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছিল, বিগত বছর কোনো কোনো পরীক্ষা হয়তো এসেছিল বা আসতেই পারে, ঠিক আছে? তাই এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেগুলো তোমরা প্রথম থেকে যে সেটগুলো নিয়ে আমরা আলোচনা করব এই সেটগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দরকার পড়লে তোমরা নোট করে রাখো।